আমাকে চুরি করা শেখা, বললেন শ্রী ঠাকুর। কিন্তু কেন? ঘরের বিছানার উপর শুয়ে এক সুন্দরী কন্যা, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুন্ডার দল ফন্দি আঁটছে কি করে ওকে তুলে আনা যায়। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। পদ্মার বিস্তীর্ণ জলরাশি, আর তার ধারে ছড়িয়ে থাকা কিছু গ্রাম দূর থেকে দেখলে বড়ই সুন্দর, বড়ই নিরীহ লাগে। কিন্তু ছবির ফ্রেম ভাঙলেই বেরিয়ে আসে অন্য এক বাস্তব। গুন্ডামি, ব্যভিচার, নারীদের অসম্মান, গায়ে হাত তোলা, এক আতঙ্কের রাজত্ব। নেপথ্যে রয়েছে গ্রামেরই কিছু যুবক। এদের নাম জানে সকলে, কিন্তু কেউ মুখ খোলে না ভয়। যেন শিকারের মতো চুপ করে সহ্য করাই এখানকার টিকে থাকার নিয়ম। সাল 1910। কিছুদিন আগেই ডাক্তারি পড়ে গায়ে ফিরেছেন অনুকূলচন্দ্র। শুরু করেছেন ডাক্তারি। সুদর্শন চেহারা, জোয়ান বয়স। গিয়ে মিশতে শুরু করলেন সেই যুবকদের সাথে। কেউ চোর, কেউ গুন্ডা, কেউ চরিত্রহীন। গায়ের লোকে বলল, আহা, এমন সুন্দর শিক্ষিত যুবকটাও উচ্ছন্নে গেল। একদিন ঘোর অন্ধকার রাত্রি, যুবকরা কয়েকজন একসাথে মিলে পাপ প্রবৃত্তি চরিতার্থ করতে বাইরে বেরিয়েছে দলবল। উদ্দেশ্য, কোনো সুন্দরী নারী দেখতে পেলেই তাকে জোর করে তুলে নিয়ে আসবে। আর অনুকূলচন্দ্র রয়েছেন সেই দলের সাথে। এক গৃহস্থের আস্তাকুর। কাছের এক ঝোপে লুকিয়ে তার দিকে শিকারীর মতো লক্ষ্য রাখছে সবাই। জানলা দিয়ে দেখা যাচ্ছে এক সুন্দরী কন্যা ঘরের বিছানার উপর শুয়ে। মতলব আটা চলছে, কিভাবে ওকে তুলে আনা যায়। এদিকে আবার ঝোপে মশার কামড়ে প্রাণ অস্থির। মাঝে মাঝে মশা তাড়াতে গিয়ে ইচ্ছে করে জোরে জোরে নিজের গায়ে আঘাত করছেন অনুকূলচন্দ্র। শব্দ শুনে সঙ্গীরা চমকে উঠছে এবং নানা উপায়ে তাকে থামিয়ে রাখবার চেষ্টা করছে। এইভাবে অতিবাহিত হলো কিছুক্ষণ। হঠাৎ উঠে দৌড় লাগালেন অনুকূলচন্দ্র। কি হলো হঠাৎ? ভয়ানক কিছু হয়েছে মনে করে তার সঙ্গীরাও ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল তার পিছন পিছন। দৌড়াতে দৌড়াতে এক মাঠের মাঝখান। থামলেন অনুকূলচন্দ্র। কি হলো, ছুটে পালিয়ে এলে যে? দীপ্ত কণ্ঠে বলতে থাকলেন অনুকূল। কি সালার মশার কামড় খেয়ে মরতে গেছিলাম এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে? আমাদের কি প্রাণের মমতা নাই? জীবনটা কি এতই তুচ্ছ? বলতে বলতে অসম্ভব গম্ভীর হয়ে উঠল কণ্ঠস্বর। আমরা কি পুরুষ নই যে মেয়ে মানুষের পিছনে ছুটবে এরকমই জঘন্যভাবে? আমাদের কি লজ্জা নাই? আমরা কি এতই নীচ, এতই হীন যে পুরুষ হয়ে স্ত্রীলোকের জন্য এমন ঘৃণিত কুৎসিত উপায়ে আত্মমর্যাদা বিসর্জন দেব? যদি পুরুষই হয়ে থাকি, আমাদের শৌর্য বীর্য গুণ দেখে তারাই ছুটবে আমাদের পিছনে, তবে তো। অগ্নিবর্ষী প্রতিটা কথা প্রাণের অন্তঃস্থলে গিয়ে বিঁধল সঙ্গীগণের। তেজোদ্দীপ্ত কথাগুলো হঠাৎ যেন সজাগ করে তুলল তীব্র আত্মসম্মানবোধ। এই ঘটনার পর থেকেই একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল সেই সঙ্গীদের চরিত্রে। তারা আর কোনোদিন ওইভাবে শয়তানের মতো পাপবৃত্তি চরিতার্থ করবার উদ্দেশ্যে বের হয়নি। ছিল এক চোর বন্ধু। অনুকূলচন্দ্রকে দাদা ঠাকুর বলে ডাকত সে। একদিন গভীর রাত, বাড়ির সম্মুখে পদ্মার ধারে একাকী বিচরণ করছেন অনুকূলচন্দ্র। এমন সময় দেখতে পেলেন পদ্মার চর দিয়ে পা টিপে টিপে যাচ্ছে একটা লোক। সামনে গিয়ে বুঝলেন আর কেউ নয়, ওটা তার সেই চোর বন্ধু, চুরি করতে বার হয়েছে। কোন দিকে চললে? আগে দা ঠাকুর জানেনই তো। উঠল চুরির কথা। বললেন অনুকূলচন্দ্র, আমিও দেখতে চাই তুই চুরি করিস কিভাবে, শেখাবি আমায়? বললেন, দেখ ভাই, আর একদিন যখন তুই চুরি করতে যাবি তখন কিন্তু আমায় সঙ্গে নিয়ে যাস। পরদিন গভীর রাত্রে আবার চুরি করতে বের হয়েছে চোর। অনুকূলচন্দ্রকে ডেকে নিল আজ। আরও কিছু দূর এগিয়ে হঠাৎ থেমে বললেন অনুকূলচন্দ্র, আচ্ছা, এই যে তুই এসেছিস, আসবার সময় তোর ঘরের দরজা ভালো করে বন্ধ করে এসেছিস তো? মানে বলা তো যায় না, যদি ধর তোরই মতো আরও কোনো একটা চোর ঘরে ঢুকে তোর ঘরের জিনিসপত্র সব নিয়ে যায়, এমনকি তোর স্ত্রী, যার জন্য তুই এত সব অপকর্ম করছিস, তাকেই যদি নিয়ে যায়। এ কথা কানে পড়তেই থমকে দাঁড়ালো চোর, নির্বাক, নিস্তব্ধ। আর পথ চলতে পারল না সে। দাদা ঠাকুর, তুমি আমার সর্বনাশ করলে আজ। আমার আর চুরি করা হলো না।
হঠাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে পদ্মার জলে ফেলে দিল সমস্ত চুরির উপকরণ, যন্ত্রপাতি। সে আর চুরি করেনি কোনোদিন। অল্প অল্প করে পুঁজি দিয়ে দিয়ে তাকে ব্যবসা করা শেখালেন অনুকূলচন্দ্র। সৎভাবে স্বাধীন ব্যবসা করে জীবনযাপন করা শুরু করল সে। কিন্তু প্রবৃত্তি ত্যাগ বড্ড কঠিন। বিশেষ করে নির্দিষ্ট কিছু কিছু সময়ে তারা মাথাচাড়া দিয়ে ওঠে। চোরেরও অন্ধকার রাত হলেই চুরি করার জন্য মন অস্থির হয়ে উঠত। যখন কিছুতেই সামলাতে পারত না, ছুটে আসত অনুকূলচন্দ্রের কাছে। আর সারা রাত ঠাকুরের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করে সকালে ঘরে ফিরত। এইভাবে কিছুদিন যাওয়া আসার পর হঠাৎ একদিন মনে হলো তার, আমার জন্য দাদা ঠাকুর রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, আর আমি তাকে না ঘুমোতে দিয়ে অযথা বিরক্ত করে কত কষ্টই না দিচ্ছি। সেদিন থেকে রাত হলে যখনই ওই কুপ্রবৃত্তি তাকে নাজেহাল করবার উপক্রম করত, তখনই সে ছুটে ঠাকুরের বাড়িতে আসত বটে, কিন্তু আর ঘুম ভাঙাত না। জানলার কাছে এসে বলতো মৃদুস্বরে, দাদা ঠাকুর জেগে আছেন, আর ঘুরে বেড়াত তার শয়নগৃহের চারিদিকে সারা রাত। আর এভাবেই চোরের দাদা ঠাকুর জেগে থাকতেন চোরের মনে। তখনও কি আর জানে কেউ, চোরের সেই দাদা ঠাকুরই স্বয়ং সদা জাগ্রত আপ্রয়মান বৈশিষ্ট্যপালী পরম প্রেমময়। ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন, সর্বভূতের মঙ্গল সাধনের নিমিত্তেই যার ধরাতে অবতরণ। শ্রী শ্রী আচার্যদেব এই ঘটনাটির উল্লেখ করে একবার বলেছিলেন, এটাই হলো ঠাকুরের গল্প, এটাই হচ্ছে যে কোনো মতলবে। চোরকে বলছেন আমাকে চুরি শেখা, বলছেন আর প্রেমের আলাপ করে যাচ্ছেন, তোর বাড়িতে কে আছে, কি হয়, এই ওই। চোর বলছে পাশে ওখানে একটা ছেলে আছে, ও আমার বউটার দিকে এমনভাবে তাকায় জানো ঠাকুর, আমার তো গা জ্বলে যায়, কখন যে কি করবে। ঠাকুর এসব নিয়ে কিছু বলছেন না, শুনছেন আর মনে মনে ভাবছেন। কিন্তু তাকে বলছেন তুই আমাকে চুরি শেখা, তুই আমাকে চুরি শেখা। বলতে বলতে তার মনে একটা শিক্ষকের সত্তা আনিয়ে দিচ্ছেন, যে আমার মধ্যেও একটা গুণ আছে যেটা শেখানো যায়, তাহলে আমারও একটা স্টুডেন্ট হবে। চোরকে শিক্ষকের পেশা দিচ্ছেন, গুরু বানাচ্ছেন। এখন গুরু হয়ে তার গুরুত্ব বেড়ে গেছে। এইবার ঠিক টাইমে লাস্ট এসে বলছেন, আচ্ছা তুই যে এসেছিস দরজাটা লাগিয়ে এসেছিস। চোর বলছে না, চুরি করে পট করে ঢুকতে হবে না, দরজা বন্ধ থাকলে ঢুকবো কিভাবে। ঠাকুর তখন বলছেন, তুই যে বলছিলি ওই ছেলেটার তোর বউয়ের দিকে খারাপ নজর, এখন যদি দরজা খোলা পেয়ে ঢুকে যায়। এই যে এই গল্পটা, এটা কি, এটা তিনি কি করতে চাইছেন? একটা চোর, তাকে তিনি কনফিউশনে নিয়ে যাচ্ছেন, যা তার মধ্যে মঙ্গলময় পরিবর্তন আনছে। ছল বল কৌশলে বেষ্টন করছেন, মনটাকে একেবারে আচ্ছাদিত করে দিচ্ছেন। আসলে বল কথাটার মানেই হচ্ছে বেষ্টন করা। আর কি করছেন? সুকৌশলে, মানে একদম নিপুণতার সাথে। এই ব্যক্তিত্বটাকে কি বলবে? এটাই ঠাকুরের গল্প।